আমরা অঙ্কটির খ প্রশ্ন করব এখন উপযুক্ত লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। আর সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করার জন্য আমরা একটা গড় করে তারিখ লেনদেন কিনা কারণ ব্যাখ্যা, আর এই কারণ ব্যাখ্যা বোঝানোর সহজ করার জন্য আমরা নিচে নিচে জাবেদাগুলো করে রাখছি। তো আমরা শুরু করি। প্রথমে আসো যে 1 তারিখে বলা আছে ব্যবসায় অতিরিক্ত মূলধন আনয়ন 1 লক্ষ টাকা। তো মালিক যদি 1 লক্ষ টাকা আনয়ন করেন, ব্যবসায় টাকা আসে, আর সেজন্য আমরা লিখি নগদান হিসাব ডেবিট। আর অতিরিক্ত মূলধন, আসলে অতিরিক্ত মূলধন নামে কোনো হিসাব হয় না, হিসাব একটাই, সেটা হচ্ছে মূলধন হিসাব। হয়তো নামটা অতিরিক্ত হয় যদি বছরের অন্য কোনো সময়ে মূলধন হিসাবে কোনো টাকা আনে মালিক বা কোনো কিছু আনে, সেটি আমরা অতিরিক্ত মূলধন বলি, কিন্তু লেখার সময় আমরা শুধু মূলধন হিসাব লিখবো, এটা মনে রাখবা। কখনো অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট এরকম হয় না, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব হচ্ছে সম্পদ, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে আমরা প্রথম লিখবো যে সম্পদ। দেখো, অতিরিক্ত মূলধন আনয়ন করায় সম্পদ, তো সম্পত্তি কি সেটি লিখতে হবে। এই যে সম্পত্তি হচ্ছে নগদ, এই সম্পদ নগদ। এখন এই নগদ টাকা হ্রাস নাকি বৃদ্ধি সেটা বোঝার জন্য আমরা এই সমীকরণের দিকে দেখব যে এ ইকুয়াল টু এল প্লাস ও ই, অর্থাৎ সম্পদ এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায়, ও ই হচ্ছে মালিকানা সত্ত্ব। তো খেয়াল করো, এই যে সম্পদ, এই যে আমার সম্পদ সমান চিহ্নের বাম পাশে এটি ডেবিট, আর এই পাশে যে দুটি আছে এই দুটি ক্রেডিট। তাহলে খেয়াল করো এল আর ও ই ক্রেডিট। তাহলে এখন খেয়াল করো, এই যে সম্পদ আছে কোথায়, জাবেদায় ডেবিট। সমীকরণে সম্পদ থাকেও ডেবিট দিকে, এই সমান চিহ্নের বাম দিকটা হচ্ছে ডেবিট। তাহলে সম্পদ জাবেদায় ডেবিট, সম্পদ সমীকরণেও থাকে ডেবিট দিকে, মিলে গেল। আর মিলে গেলেই আমরা লিখব বৃদ্ধি। এবং আরেকটি হিসাব ছিল, সেটি হচ্ছে মালিকানা সত্ত্ব। লিখলাম যে মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বটি কি, মূলধন। আমরা লিখলাম মূলধন। এই মূলধন আছে কোথায়, ক্রেডিটে। মূলধন থাকে কোথায়, ক্রেডিটে। মিলে গেল, আর মিললেই কি হয়, বৃদ্ধি হয়, বৃদ্ধি পেয়েছে। এই হলো আমাদের 1 তারিখের কারণ ব্যাখ্যা। এরপরে আসো 12 তারিখ লেনদেন নয়, তাই আমরা এটিকে দেখাই নাই, কারণ প্রশ্নে বলা আছে লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে, যেগুলো লেনদেন শুধুমাত্র ওইগুলোকে আমরা কারণ ব্যাখ্যা করব। তাহলে আসো 15 তারিখ দোকানের জন্য কম্পিউটার ক্রয়, এটা আবেদন হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু তুমি কম্পিউটার ক্রয় করছো, তোমার টাকা চলে গেছে, হ্যাঁ, তাই নগদান হিসাব ক্রেডিট। আমরা জানি টাকা যখন আসে তখন নগদান হিসাব আমরা ডেবিট লিখি, আর যখন টাকা চলে যায় তখন আমরা নগদান হিসাব ক্রেডিট লিখি। এখন কেন গেল, অফিস সরঞ্জাম ক্রয়ের কারণে, অর্থাৎ কম্পিউটার ক্রয়ের কারণে। তো কম্পিউটার যখন ক্রয় করে আমরা কম্পিউটার ডেবিট এভাবে লেখার সুযোগ নাই। তাহলে মনে রাখবা যে বিদ্যুৎ দিয়ে চলে অথবা ব্যাটারি বা চার্জ দিয়ে চলে এরকম জিনিসগুলো, অর্থাৎ টিভি, ফ্রিজ, তোমার আইপিএস ব্যাটারি, বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক বাতি, অর্থাৎ বিদ্যুৎ দিয়ে চলে এমন কম্পিউটার, ল্যাপটপ, এই জিনিসগুলো বিদ্যুৎ দিয়ে চলে বা চার্জ দিয়ে চলে, এগুলোকে আমরা এক কথায় বলবো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখলাম যে দোকানের জন্য কম্পিউটার ক্রয় করায়, প্রথমে আমরা লিখলাম যে সম্পদ, আর এই সম্পদটি কি ব্র্যাকেটে দেখাইতে হবে, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম। এই অফিস সরঞ্জাম হ্রাস নাকি বৃদ্ধি, এটি সম্পত্তি আছে ডেবিটে, সমীকরণে সম্পদ থাকেও ডেবিট দিকে, মিলে গেল, আর মিলে গেলেই কি হয়, বৃদ্ধি। এবং
আমাদের আরেকটি নাম আছে, আরেকটি আছে, সেটিও সম্পদ। লিখলাম সম্পদ। আর সেটি কি সম্পদ? সেটি হচ্ছে নগদ। এই নগদ, এই নগদ আছে কোথায়? ক্রেডিটে। সম্পদটা আছে ক্রেডিটে, কিন্তু সম্পদ তো থাকে ডেবিটে। সমীকরণে সম্পদ থাকে ডেবিটে, মিলে নাই। আর না মিললে আমরা কি লিখি? হ্রাস পেয়েছে, বিয়োগ হয়েছে, অর্থাৎ হ্রাস পেয়েছে। এরপর আসো 20 তারিখ, দ্বারে পণ্য ক্রয়। আমরা জানি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এই যে ক্রয় কি? ব্যয়। আমরা এখানে সরাসরি কোথাও ব্যয় নেই, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে আমরা ব্যয়কে বলবো মালিকানা সত্ত্ব। আর এটি হচ্ছে পাওনাদার, হচ্ছে দায়। আমরা দায় দিয়ে শুরু করি, কারণ সমীকরণে দায়টি আগে আছে, মালিকানা সত্ত্ব পরে। আর তুমি যদি মালিকানা সত্ত্ব আগে লেখো তাতেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখলাম যে দায়, দ্বারে পণ্য ক্রয় করায় দায়, ব্র্যাকেটে দায়টি কি? দায়টি হচ্ছে পাওনাদার। এই পাওনাদার আছে কোথায়? ক্রেডিটে। দায়টা আছে ক্রেডিটে, দায় থাকেও ক্রেডিট পাশে, এই যে সমান চিহ্নের ডান দিকে, অর্থাৎ মিলে গেছে। আর মিলে গেলেই বৃদ্ধি। এবং এখানে আরেকটি হচ্ছে কি? ব্যয়। ব্যয় মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মনে রাখবা, আয় আর ব্যয় হইলে আমরা সেটাকে আয় আর ব্যয় লিখবো না, এখানে আমরা বলবো মালিকানা সত্ত্ব। যেহেতু এটি ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব নিশ্চয়ই কি পায়? হ্রাস পায়, হ্রাস পেয়েছে। সর্বশেষ আমরা 30 তারিখ দেখবো পুরাতন আসবাবপত্র বিক্রয়। যখন তুমি পুরাতন আসবাবপত্র বিক্রয় করো তখন তোমার টাকা আসে, আর সেই জন্য আমরা লিখবো নগদান হিসাব ডেবিট। আর আসবাবপত্র চলে যায়, তাই নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা প্রথমে লিখি যে পুরাতন আসবাবপত্র বিক্রয় করায় এই যে সম্পদ। আর সম্পত্তি কি? সম্পত্তি হচ্ছে নগদ। এই নগদ আছে ডেবিটে, সমীকরণে থাকেও সম্পদ ডেবিটে, মিলে গেছে, তাই আমরা লিখব বৃদ্ধি। এবং আরেকটা সম্পদ আছে, আমরা লিখলাম সম্পদ। এই সম্পত্তি কি? এই সম্পত্তি হচ্ছে আসবাবপত্র। তো এই আসবাবপত্র বা সম্পত্তি আমার আছে কোথায়? ক্রেডিটে, কিন্তু সম্পদ তো সমীকরণে থাকে ডেবিটে, মিলে নাই। আর না মিললে আমরা লিখি হ্রাস পেয়েছে। তাইলে এই হলো আমাদের খ প্রশ্নের উত্তর সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা।